আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসের টাইমটা একটু চেঞ্জ করা লাগলো। হ্যাঁ, আমি একটু বাইরে থাকার কারণে 8টার আগে আমি আসলে আসতে পারছিলাম না। তখন মনে হলো যে এটা এ করে দিই। কে আছে দেখি একটু। নীল অপরাজিতা, ওয়ালাইকুম আসসালাম। মামুন আছে, লাকি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই। আবু বাইয়ান, আচ্ছা। কারেন্ট নাই, ঝড় বৃষ্টি। কারেন্ট নাই, ঝড় বৃষ্টি নিয়ে তাহলে তো ঝামেলা। ফোন দেও, ফোন দেও। ঠিক আছে, সব কিছু সাউন্ড ক্লিয়ার, ওকে। আচ্ছা, কোনো সমস্যা নেই ভাই, ওকে। দ্রুত শুরু করে দেবো আমরা। ভাই ভালো আছি। দীপঙ্কর ভালো আছি। রানী, রুহুল, ওকে। হিমেল, কি পড়ছিলাম বলেন? আজকে কি পড়ার কথা বলেন তো? লিমন, ওকে। কি পড়ার কথা আজকে? সাউন্ড পুরো তোমার ক্লিয়ার? ক্লিয়ার, ওকে শোনা। অর্পিতা ঘোষ, ওকে। সাউন্ড ক্লিয়ার ভাই। আমরা কি দ্রুত একটু জয়েন করতে হবে, দ্রুত। হ্যাঁ, আপনারা জয়েন করতে যদি এত লেট হয় তাহলে তো সমস্যা ভাই। গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ স্যার, কি বিয়ে করছেন? না, ইনশাল্লাহ বিয়ে করব, তাড়াতাড়ি দেখেন। ওকে, আজকে কি পড়বো? ক্লজ পড়বো। আরফিন লিমা, গান বলেন একটা। ক্লাসের শুরুতেই গান বললে কেমন করে? যখন মুড আসে তখন। রেবেকা পারভিন, ক্লজ ভাই, ওকে। আচ্ছা, এবার আমি ক্লজ পড়াবো, কিন্তু গতকালের আলোচনাটুকু, অর্থাৎ গত 2টা ক্লাসের আলোচনা ক্লজের সাথে শতভাগ কার্যকরী সেটা হাতে পেলাম আজকে, ওকে। গত ফ্রেজটা খুব ভালোভাবে বুঝতে পারছিলেন কিনা একটা বলেন? ফ্রেজটা খুব ভালোভাবে বুঝতে পারছিলেন শোনা? স্মৃতি, আজকে ক্লজ পড়ার কথা, ওকে। ক্লজ, নুসরাত জাহান, মিতু, রেজনা। মিতুকে অনেকদিন পর দেখলাম মনে হয়। মিতু শোনা, কোথায় থাকো তুমি? ক্লাস কি রেগুলার করো? আজকে ক্লজ করবো, ওকে। কারেন্ট চলে গেল, মম দিয়ে পড়ো। বিয়ে একসাথে করবো স্যার, ওকে, থ্যাংক ইউ। আমি বড়ডারে, তুই ছোটডারে, ঠিক আছে বাইরে ভাই। শুনেন, বিয়ে হচ্ছে এমন এক জিনিস যেটা করলে পস্তাতে হয়, না করলেও পস্তাতে হয়। সুতরাং যেহেতু করলে পস্তাতে হয়, তা আবার না করেই পস্তায়। মানে সবাই সূত্র দেয় যেহেতু পস্তাতেই হয়, তাহলে কইরা পস্তায়। আমার কাছে হচ্ছে সবাই যেহেতু, মানে সবাই কইরা যেহেতু পস্তাই দিতেছে, তাহলে আমি না করেই পস্তাই। হ্যাঁ, সময় সব কিছু বলে দেয়। আসলেও আপনাদের যখন আপনাদের দেখাশোনার দায়িত্ব একটু কমে যাবে, তখন বিয়ে করব। বিয়ে করলে বউকে তো দেখা লাগবে, সময় দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আজকে ক্লজ পড়বো। ফ্রেজটা যত সহজে বুঝছেন, ক্লজ আপনার কাছে অনেক বেশি কোনো। ক্লজ নিয়ে আমরা 2টা ক্লাস নিব, বড় করব না। যেই টপিকগুলো একটু কঠিন, আমি ইচ্ছে করে ওই টপিকগুলোর ক্লাস হচ্ছে আমি 1.5 ঘন্টা নিচ্ছি না। হ্যাঁ, আপনি বলবেন যে আমি 1.5 ঘন্টা নিলে কিন্তু একটা ক্লাসে শেষ করে দিতেছে। আমার কাছে ক্লাস সংখ্যা বেড়ে যাবে, মানে এটা আমার কোনো ম্যাটার নয়। ক্লাস 50টার জায়গায় যদি 80টা লাগে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে শতভাগ বুঝাইতে হবে। বোঝাতে পারলাম? ক্লজ নিয়ে আমরা 2টা ক্লাস নিব ইনশাল্লাহ। তবে চেষ্টা করা হবে কাভার করার জন্য
মোস্ট কমন ফিচারগুলো কভার করার জন্য। ফ্রেজটা যত ইজিলি বুঝছেন ঠিক ক্লজটা তার থেকে ইজিলি বুঝবেন। আগে আমরা ক্লজ নিয়ে একটু আলোচনা করতে চাই। ক্লজ সম্পর্কে আমরা একটু লিখে ফেলবো। লেকচার শিটের একদম প্রথমে চলে যাব। লেকচার শিটের প্রথমে চলে যাব। আমাদের যেখানে কি ছিল শোনা, চলেন তো দেখি কোথায়। পেয়ে গেছি, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। আমরা গতদিন ফ্রেজ নিয়ে কথা বলেছিলাম। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ ইত্যাদি নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। আজকে আমরা ক্লজ নিয়ে কথা বলবো। ক্লজ নিয়ে কথা বলবো। এদিক একটু তাকান, খুবই এত সুন্দর মিল আছে, একদম যমজ বোনের মতো, ঠিক আছে, বউ আর শালীর মতো পার্থক্য একদম। মানে বউ আর শালীর ভিতরে পার্থক্য মানে একজনের সাথে মানে সম্পর্কে একই রকম, একজন অবৈধ একজন বৈধ, আর কিছু না। একজন হচ্ছে আপনার মানে আপনার জন্য সম্পর্ক সেম, একজন আপনার জন্য আরেকজন আপনার জন্য না। ঠিক ফ্রেজ আর ক্লজ একই জিনিস। যদি গতকালের ক্লাস যে করছেন তার জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কি লিখছিলাম ফ্রেজের বেলায় বলেন তো? ফ্রেজের বেলায় লিখছিলাম ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি বা এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে ফাইনিট ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকতে পারে, কিন্তু একসাথে কখনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না, নন ফাইনিট ভার্ব থাকতে পারে। তার মানে আজকে আমরা ক্লজ লিখবো। আজকে তো আমরা কি পড়তেছি? ক্লজ পড়তেছি না, আমরা ক্লজ লিখবো। ক্লজ। আচ্ছা, প্রথম পয়েন্ট লিখব। ক্লজ হলো কতগুলো শব্দ, কতগুলো শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকবে। ঝামেলা শেষ। ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি অথবা আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি বা এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। সাবজেক্ট সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং ফাইনিট ভার্ব সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। তার মানে ক্লজ বলতে হচ্ছে আমাদের একটা সেন্টেন্স থাকবে, যেইখানে ক্লজ বলতে একটা সেন্টেন্স থাকবে বা কতগুলো ওয়ার্ডের সমষ্টি থাকবে। অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক না, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই কি থাকবে? একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। এই আলোচনাটা বোঝার জন্য খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, এই কথাগুলো যথেষ্ট। আচ্ছা, এর পরবর্তীতে আমরা লিখব ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। এই ক্লজকে কত প্রকার, কি কি, এটা আসবে না, কিন্তু আপনার ওই জায়গাটায় যেখান থেকে প্রশ্ন আসে ওইটা বোঝার জন্য আপনার এই আলোচনাগুলো ইম্পর্টেন্ট। এই জন্য লিখছি ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা সমান সমান দিয়ে রাখবেন। 2 নাম্বার সাবঅর্ডিনেট, oblique dependent clause, 3 নাম্বার কোঅর্ডিনেট ক্লজ। এই 3টা লিখেন। 3টা লেখার পরে আমি মুছে দিব, কিন্তু আপনি 3টা আগে লিখেন। ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 1 নাম্বার কি? প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেটার নাম প্রিন্সিপাল ক্লজ ওইটার নামই মেইন ক্লজ, ওইটার নামই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 2 নাম্বারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ।
যেটার নাম ডিপেন্ডেন্ট ক্লজ ওটার নামই সাবঅর্ডিনেট ক্লজ। 3 নাম্বারটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। আমি আশা করি লিখতে পারলাম। এখন এগুলার সংজ্ঞা বই পুস্তকে বিভিন্ন ভাবে বলা আছে, আমি একটু বলছি তারপরে একটা একটা করে লাইন লিখে দেব। আমি একটু বলবো তারপরে একটা একটা করে লাইন লিখে দেব, খুব মনোযোগ দিয়ে দেখেন। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। চরম মনোযোগ, মনোযোগ না দিতে পারলে কিন্তু বুঝবেন না। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে যেই ক্লজ ক্লজ মানে কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, যেই ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে ওটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। আমি আবার বলছি, যেই ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন পরীক্ষার হলে অন্য ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করছে না ওইটা 36 সেকেন্ডে বলা যায় না, বোঝা যায় না, আপনি বুঝতে পারবেন না। তা সহজভাবে কি করে চেনা যায়? তাহলে সহজভাবে চেনা যায় এইভাবে, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি নিচের দুটো মুছে দিব। এর নিচে লিখবেন একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। 2 নাম্বার লিখবেন সিম্পল সেন্টেন্স, সমান সমান প্রিন্সিপাল ক্লজ। ক্লজ 3 নাম্বার পয়েন্ট, ক্লজ বলতে প্রিন্সিপাল ক্লজকে বোঝায়। ক্লজকে বোঝায়। আপনি না বুঝলে কোনো সমস্যা, আপনি আগে লিখেন। এবার আপনার ভিতরকার খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, খুব ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যে ভাই আপনি লিখলেন যে ক্লজে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, আবার প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেও লিখলেন যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে মূল ঘটনাটা আসলে কি? এটার উত্তর হচ্ছে যে 3 নাম্বার পয়েন্ট লিখে দিছে। ক্লজ বলতে মূলত আমাদের ইংরেজি গ্রামারে ক্লজ বলতে প্রিন্সিপাল ক্লজকে বোঝায়, যেখানে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তার মানে এই এতগুলো আলোচনার ভিতরে আমরা শুধু একটা জিনিস লিখবো, সিম্পল সেন্টেন্স কাকে বলে। যেখানে ওই যে আমাদের সামনে ক্লাস আছে, এটার সিম্পল সেন্টেন্স আইডেন্টিফিকেশন, কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফিকেশন, কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফিকেশন। এই ক্লজের ক্লাস যে বুঝবে তার ওই চ্যাপ্টার শেষ করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। আমরা বলছি কি সিম্পল সেন্টেন্স প্রিন্সিপাল, মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি করে চিনবো? শুধু একটা দেখবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। বুঝার দরকার নেই আপনি লিখতে পারছেন কিনা, শুধু একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, বাকি জিনিস আপনার জানার দরকার নাই। সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। আর ক্লজ বলতে কাকে বোঝানো হয়? প্রিন্সিপাল ক্লজকে বোঝানো হয়। এই জন্য আমার প্রথম কথা এবং এই কথা একসাথে মার্চ করে দিলাম, সমান্তরাল করে দিলাম। 1 নাম্বার আমার মনে হয় লেখা হলো। এবার হচ্ছে 2 নাম্বার। আমরা 2 নাম্বার কি ছিল শোনা বলেন তো? ডিপেন্ডেন্ট ক্লজ, CLAUSE, ডিপেন্ডেন্ট ক্লজ অবলিক সাবঅর্ডিনেট ক্লজ অর ডিনেট ক্লজ। খুব মনোযোগ, কিন্তু খুব মনোযোগ। এটা ছিল 2 নাম্বার, তাই না? তা ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রশ্ন হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ কি? বই পুস্তকের ভাষায় যায়, বই পুস্তকের ভাষায় হচ্ছে যেই ক্লজ স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাহাকে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এইটা আপনি পরীক্ষার হলে যখন প্রশ্ন আসবে 36 সেকেন্ড সময় পাওয়া যায় একটা প্রশ্ন সলভ করার জন্য, ওই 33 বা 36 সেকেন্ডে আপনি এই প্রশ্নের উত্তর এইভাবে খুঁজে পাবেন না। তার মানে কিভাবে খুঁজে পাবেন? এই যেখানে একটা লাইন লিখবেন, একটা পয়েন্ট লিখবেন এইভাবে, ক্লজ CLAUSE, ক্লজ মার্কার MARKER, ক্লজ মার্কার যুক্ত ক্লজকে
ক্লজ মার্কার যুক্ত ক্লজ CLAUSE ক্লজ কে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। ক্লজ মার্কার যুক্ত ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তা এইবার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তা আমরা ক্লজ পেয়ে গেলাম। ক্লজ মানে কি বলেন তো? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তো এইবার আমাদের একটা জিনিস ঝামেলা আছে, এই যে ক্লজ মার্কার পাইনি। ক্লজ মার্কার সম্পর্কে আমাদের একটা ধারণা দিতে হবে যে ক্লজ মার্কার আসলে কোনগুলা। ক্লজ মার্কার যদি আমরা চিনে যাই তাহলে ওইখানকার যে কোনো একটা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা ইজ ইকুয়াল টু কি বলেন তো? ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কি আসবে এইভাবে, ক্লজ মার্কার মানে CM প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সমান সমান ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। খুব মনোযোগ দিয়ে দেখেন, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ক্লজ মার্কার। এবার এই প্রশ্ন উত্তর দিব, হোয়াট ইজ ক্লজ মার্কার। আমি আলোচনাটা শেষে যখন সামারি করব তখন এই এতটুকু বোঝার জন্য জাস্ট 1 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। কিন্তু আপনার হঠাৎ করে আপনাকে যদি বিয়ে করে দেয় তাহলে তো ঝামেলা। আপনাকে দেখাইতে হবে যে আসলে আপনি যাকে বিয়ে করছেন সে একজন মেয়ে এবং তার সবকিছু ঠিকঠাক আছে, তো তখনই না আপনাকে বিয়ে করবেন। তা কবুল বলতে তো সময় লাগে না। কবুল কতটুকু? ওই যে কবুল 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 বলতে 3বার মনে হয়, 3বার বা 4বার বলা লাগে মনে হয়, তো ওটা বলতে সময় লাগে না। কিন্তু বিয়ের টোটাল অ্যারেঞ্জমেন্টটা কত সময় লাগে মনে আছে? তো আমি এখন বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছি, জাস্ট এখানে লাস্টে কবুল বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লোজ মার্কার আমরা চিনবো। এবার খাতায় লিখবো ক্লোজ মার্কার। সিএম মানে ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার হচ্ছে 3টা জিনিস হয়। 1 নাম্বার পয়েন্ট লিখবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ বানান বলে গেছি রে, RELATIV, নাউজুবিল্লাহ। রিলেটিভ প্রোনাউন কোনগুলা হয় এগুলো আমরা একটু লিখবো। হু, হুম, হুস, হুইচ, দ্যাট, হোয়াট। 6টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে না? মানে হতে বাধ্য। 2 নাম্বার রিলেটিভ অ্যাডভার্ব সমান হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এই 4টা, এই 2টাকে আপনি এভাবে মনে রাখতে পারেন। ডাব্লিউএস ওয়ার্ড কয়টা বলেন তো? টোটাল 10টা। ডাব্লিউএস ওয়ার্ড। ওকে, আচ্ছা 3 নাম্বার পয়েন্ট সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে ছোটবেলায় কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য যা যা দরকার, তারপরে আমি কয়েকটা এক্সাম্পল লিখে দিব। সিন্স, এজ, হোয়েন। আচ্ছা, হোয়েন তো এখানে লিখলামই মনে হয়, তাই না? আচ্ছা, হোয়েন এখানে লিখলাম, এটা লেখার দরকার নেই। এজ, তারপরে দো, অলদো, টিল, আনটিল, বিফোর, আফটার, আরো লিখবো। আমার মনে হয় এটা লেখা শেষ হলো। বিফোর, আফটার, তারপরে কি বলুন তো? অ্যাজ দো, অ্যাজ ইফ, এরপরে লিখে রাখবেন ইফ, আনলেস, ডট লিখে রাখেন। শেষ, ঝামেলা শেষ। যেটা সারা জীবন চিন্তা করছেন বুঝেননি, এটা শেষ হয়ে গেল। লিখা শেষ হলে ডান লিখেন, তারপরে আমি বুঝাবো। লিখা শেষ হলে সবাই ডান লিখেন, তারপরে আমি বুঝাবো। এবং বুঝাইতে আমার আর কবুল বলতে আর 2 মিনিট সময় লাগবে। ওই 2 মিনিটে কবুল বলে জাস্ট বিয়ে দিয়ে দিব, ঠিক আছে?
প্রেমের শরীর ফেলে দেব আগুনে, ও তোর লোভে ভরা মনকে দেব যন্ত্রণায় এনে, দেব যন্ত্রণায় এনে। আহা কাকা, লেখা শেষ? আচ্ছা, জ্যোৎস্না খান নাকি জসিম খান? রুনা, তারপরে কে তিথি আছে? ডান। আচ্ছা, লেখা শেষ সবার? আমি আশা করি লেখা শেষ। ওকে, এইবার আমার দিকে একটু এটা ফোকাস করতে হবে। ফোকাস অন মি। এইবার ফোকাস অন মি। এইবার ফোকাস অন মি। প্রথম কথা হচ্ছে, ক্লোজ বলতে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লোজ বলতে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লোজটাকে তিন ভাগে ভাগ করা যায়: প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সেকেন্ড ওয়ান হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি? এখানেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ডিপেন্ডেন্ট ক্লোজ কি? ক্লোজ মার্কার যুক্ত ক্লোজ। ক্লোজ মার্কার যুক্ত ক্লোজ বলতে কি বুঝাইলাম? যেই ক্লোজ নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না ওইটা। তা আমি চিনব কিভাবে? ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ক্লোজ সিএম, সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব মিলে ক্লোজ হয়, আর সিএম থাকলে এটা ডিপেন্ডেন্ট ক্লোজ হয়ে যায়। এখন সিএম কি? সিএম এর তিনটা প্রকার ভেদ পাইলাম। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন 6টা, একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব 4টা। এই দুইটাকে আমরা মনে রাখতে পারি 10টা ডাব্লিউএস ওয়ার্ড। আর ছোটবেলায় ইন্টারমিডিয়েটে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য যত প্রকার কনজাংশন ব্যবহার করছে, সিন্স, এস, দো, তারপর হচ্ছে আপনার বিফোর, আফটার, আনটিল, ইফ, আনলেস, ইফ ইউ ডো নট, যা কিছু ব্যবহার করছি সব যে কোনো একটা থাকলেই ওটা আমাদের কি হয়ে যাবে বলতে? ডিপেন্ডেন্ট ক্লোজ হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লোজ হয়ে যাবে। আমি আশা করে বোঝাতে পারলাম। এইবার আপনার পরীক্ষায় যে প্রশ্ন আসে, আইডেন্টিফাই করতে বলে নিচের কোনটা কোন ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্ব ক্লোজ। এইবার হচ্ছে পরীক্ষায় লিখবেন। এইবার লিখবেন ডিপেন্ডেন্ট ক্লোজ 3 প্রকার। ডিপেন্ডেন্ট ক্লোজ 3 প্রকার। ডিপেন্ডেন্ট ক্লোজ 3 প্রকার। 1 নাম্বার নাউন ক্লোজ। নাউন ক্লোজ। 2 নাম্বার অ্যাডজেটিভ ক্লোজ। 3 নাম্বার অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ। আপনার পরীক্ষায় এই প্রশ্ন আসে যে নিচের কোনটা নাউন ক্লোজ, নিচের কোনটা অ্যাডজেটিভ ক্লোজ, অথবা নিচের কোনটা অ্যাডভার্ব ক্লোজ। আপনার প্রশ্নটা এই জায়গা থেকে দেখেন। আমি প্রথমে কিন্তু এটা ঠাস করে লিখে ফেলতে পারতাম, তাহলে আপনার সারা জীবন প্রশ্ন থেকে গেল, ও শোনা নাউন ক্লোজ কোথায় থেকে আসলো? এটাকে আসমান থেকে পয়দা হলো? না। এইবার আমি আপনাকে প্রশ্ন করব, যদি এতক্ষণ বুঝে থাকেন, এই যে নাউন ক্লোজ, অ্যাডজেটিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ, এইটা বলেন তো 1 নাম্বার অপশন দিব। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। 2 নাম্বার অপশন সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এইবার আনসার দেখাবেন, চুজ দা কারেক্ট করবেন। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ কোনটা হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে নাকি সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হবে? 1 অথবা 2 আনসার করেন। যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। দ্রুত। বন্ধু আমার, তোমার ঘর আছে, সংসার আছে, তোমার ঘর আছে, সংসার আছে, আছে গো আপন। সানজিদা বুঝেন নাই? হায়রে পোড়া মন, আমার আছে নয়নে কান্দন। সাবজেক্ট প্লাস ভার্ব। রবিউল বুঝেন নাই? হায়রে পোড়া মন, আমার আছে নয়নে কান্দন। তোমার ঘর আছে, সংসার আছে, আছে গো আপন। হায়রে পোড়া মন,
আমার আছে নয়নে কান্দন, হায় রে পোড়া মন, আমার আছে নয়নে কান্দন। আমি সবার উত্তর নিচ্ছি। যারা দু একজন লিখলেন যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা যারা লিখলেন সোনারা, তারা কি করে লিখলেন? আমি তো বলছি ডিপেন্ডেন্ট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। শোনা, ডিপেন্ডেন্ট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে ডিপেন্ডেন্ট শব্দের সাথেই সিএম পরিচিত। ডিপেন্ডেন্ট শব্দের সাথেই কার সম্পর্ক? সিএম এর সম্পর্ক। সিএম সিএম বলতে আবার অন্য কিছু না, সিএম বলতে ক্লোজ মার্কার সম্পর্ক। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব না, তার মানে আমাদের নাউন প্লাস হোক আর এজেটিভ প্লাস হোক আর অ্যাডভার্ব প্লাস হোক, যেটাই হোক না কেন ওটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়। এই বেসিকটুকুই শেখানোর জন্য এতগুলো আলোচনা করলাম। চলেন আমরা কোশ্চেন করি। এবার আমি কোনো আলোচনা করবেন, আপনারা প্রশ্ন করবেন। নতুন সাথীকে নিয়া আছো গো সুখে, কেমনে হাসি যাও দেখিয়া। এই দেখেন 4 নাম্বার প্রশ্ন উত্তর করেন, আমি একটাও করব না। এত করে আলোচনা থেকে 4 নাম্বার প্রশ্ন উত্তর করবেন। 4 নাম্বার প্রশ্নের উত্তর করবেন দ্রুত। 4 নাম্বার প্রশ্ন, a clause must have, a clause must have only a verb, a subject, clause and effect, subject and verb। এবং আমরা বলেছিলাম ভার্ব বলতে অবশ্যই ফাইনিট ভার্বকে বোঝাবে, এবং আমরা বলেছিলাম ভার্ব বলতে আমরা অবশ্যই ফাইনিট ভার্বকে বলবো। 4 নাম্বার আনসার করতে হবে দ্রুত, দেখি কারা করতে পারে। 4 নাম্বার MH, ডি নাম্বার হাসান বাপ্পি, ডি নাম্বার সোনিয়া, ডি নাম্বার ইউসুফ, ডি নাম্বার মিসফুল লাইলি মনে হয়, ডি নাম্বার প্রতিমা, ডি নাম্বার আর কে সাবজেক্ট এন্ড ভার্ব এক্স্যাক্টলি আল আমিন, সঞ্জিদা সাবজেক্ট এন্ড ভার্ব, তৃপ্তি মনে হয় পড়তে পারলাম না, নাহার সাবজেক্ট এন্ড ভার্ব, মামুন, তারপরে ব্রাজিব সাবজেক্ট এন্ড ভার্ব এক্স্যাক্টলি। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, আই নো, আমি জানি, দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, আন্ডারলাইন করা কতটুকু আছে? আই নো এতটুকু আছে, তাই না? এইবার প্রশ্ন হচ্ছে আমি একটা কাজ করব, অপশন এ বি সি কইরে, এটা এ বি, হ্যাঁ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা আমি এখানে আরেকটা অপশন দিব, ই নাম্বার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ 5টা অপশন আছে। এবার আনসার করেন। আই নো এই 5 নাম্বারে কোনটা আনসার? দ্রুত আনসার করেন। 5 নাম্বারে কোয়েশ্চেন নাম্বার 5 আনসার করেন। ধরবে ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে, যেদিন আমার দু চোখে অশ্রু না এসে রক্ত শুধু ঝরবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে। সারোয়ার ডিপেন্ডেন্ট ক্লজ 3 জন 4 জন। আমি প্রত্যেকের উত্তর দেখছি। ফয়সাল কবির, মিতা কি খবর? হ্যাঁ, প্রত্যাশিত উত্তর অনেকের কাছে পেয়ে গেছি। 4 জন ভুল করছেন, দেখেন মনোযোগ দিয়ে দেখেন। যারা ভুল করছেন তারা মনোযোগ, প্রথম থেকে ছিলেন কিনা জানি না, এদিক তাকান। আমি একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। কোয়েশ্চেন নাম্বার 5, শোনা এদিক তাকান। আই কি?
সাবজেক্ট, নো কি ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে ওটা কোন ক্লজ হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি অ্যাডভার্বিয়াল ক্লজ আপনাদের পড়াইছি না। অ্যাজেটিভ ক্লজ, আমি কি অ্যাজেটিভ ক্লজ আপনাদের পড়াইছি না। নাউন ক্লজ, নাউন ক্লজ কি আমি পড়াইছি? আমি বেসিক নিয়ে কথা বলছি এখনো। তার আনসার কোনটা বলেন তো? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এত বোঝানোর পরে যদি না বোঝেন শোনা তাহলে তো ঝামেলা আছে। এবার প্রশ্ন আমি আবার করছি, এটা পরীক্ষক করছে তো। এবার প্রশ্ন ধরেন আমি আবার করছি। কোশ্চেন নাম্বার 5, অপশন আগেরটাই থাকবে, একটা শখ। আই নো দ্যাট, এটা আমি কেটে দিলাম, এটা নাই। এবার আন্ডারলাইন করা, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এখান থেকে, এখান থেকে আনসার করবেন। অপশন আরেকটা থাকবে, ই নাম্বার, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ, CLAUC, ডিপেন্ডেন্ট ক্লজ। আনসার করেন দ্রুত। 5 নাম্বার আমি এবার যেটা করছি, দ্যাট হি উইল কাম, এটা কোন ক্লজ? দ্যাট হি উইল কাম, এবার কোনটা কোন ক্লজ? প্রত্যেকের আনসারটা দেখতে চাই। বিরহ কান পোড়াতে আমি বিরহের সুর সাধব, জনম জনম বুক উজাড় করে তোমার জন্যে কাঁদব। যেদিন মন মাটিতে আমারি প্রেম, যেদিন মন মাটিতে আমারি প্রেম মূল্য দিয়ে ধরবে, ভালোবেসে সেদিন যেন হৃদয় আমার ভরবে। এদিক তাকান। প্রশ্ন হচ্ছে, দেখেন, হি হচ্ছে কি বলেন তো? সাবজেক্ট। উইল কাম কি বলেন তো? ভার্ব। এই যে আমরা ক্লজ মার্কার পেয়ে গেছি, ক্লজ মার্কার যুক্ত ক্লজটাকে কি বলা হবে? ডিপেন্ডেন্ট ক্লজ। এই জন্য সঠিক আনসার এটা ছিল। নেক্সট পরে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখেন, লুক বিফোর ইউ লেভ। হেয়ার লুকটা আসলে কি? এখানে লুকের পূর্বে অবশ্যই আপনার এখানে একটা ইউ যুক্ত আছে। ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই আমাদের কি দিয়ে যুক্ত থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ইউ উজ্জ থাকে, তার মানে ইউ হচ্ছে সাবজেক্ট, লুক হচ্ছে ভার্ব। তার মানে সাবজেক্ট এবং ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ক্লজ হয়, এই জন্য দা প্রিন্সিপাল ক্লজ সঠিক আনসার। এবার যদি প্রশ্নটা এরকম হতো যে বিফোর থেকে শুরু করে বিফোর ইউ লিভ, এটা কোন ক্লজ, তখন সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আনসার হতো। আমি কি বোঝাতে পারবো? আর কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, দ্য চিলড্রেন আর সেফ। দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব। দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব পেয়ে গেছি। সাবজেক্ট প্লাস ভার্ব যেটাকে বলা হয়, এটাকে শোনা বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। এখানে অপশন বোথ এ এবং বি দুইটি আছে। আচ্ছা, এর পরবর্তীতে বাকি এই দুইটা করায় ফেলছি। যা পড়াইছি ক্লজের বেসিক থেকে, আগামী 20 বছর এই বেসিকের বাহির থেকে প্রশ্ন আসবে না। এটা ক্লজের বেসিক ছিল। এই বেসিকের বাহির থেকে আগামী 20 বছর প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আবার 20 বছর পরে যদি শিক্ষকতায় থাকে তখন আরো নতুন কিছু পড়াবো। ওকে, এইবার খাতায় লিখবেন, পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়, যেমনটা ফ্রেজ লিখছিলেন, 3টা এক্সাম্পল লিখবেন। পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় লিখবেন, 3টা এক্সাম্পল লিখবেন। আই নো where he lives. I know the place where he lives. আচ্ছা, I will go where he lives. এই 3টা এক্সাম্পল লিখবেন। 3টা এক্সাম্পল লিখে এইখান থেকে হোয়ার থেকে আন্ডারলাইন করবেন, এইখান
ওয়ার থেকে আন্ডারলাইন করবেন, এইখান থেকে হোয়ার থেকে আন্ডারলাইন করবেন। শিরোনাম কি লিখবেন? পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়। যেভাবে প্রশ্ন হয়, পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়। I know where he lives. I know the place where he lives. I will go 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 where he lives. Okay. ওকে, আচ্ছা এইবার দেখেন হোয়ার হি লিভস প্রথম বাক্য আছে, দ্বিতীয় বাক্যতে হোয়ার হি লিভস, তৃতীয় বাক্যতে হোয়ার হি লিভস। যদি প্রথম বাক্যে নাউন ক্লোজ হয়, এখন দেখি এটা কি নাউন ক্লোজ কিনা। দেখেন আইটা সাবজেক্ট, নোটা ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব থাকলে প্রিন্সিপাল ক্লজ হয়, তার মানে এতটুকুর নাম প্রিন্সিপাল ক্লজ। হোয়ার হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ক্লজ মার্কার, তার আমাদের হোয়ার এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এটা আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ ক্লোজ মার্কার সাবজেক্ট প্লাস ভার্ব, ক্লোজ মার্কার সাবজেক্ট প্লাস ভার্ব, ক্লোজ মার্কার সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ক্লোজ মার্কার যুক্ত ক্লজ। তার আমরা প্রথমেই এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম যে হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, তিনটা বাক্যেই আমাদের এখানে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। তাহলে হোয়ার হি লিভস যদি এখানে নাউন ক্লজ হয়, তাহলে আমাদের এটাও সেকেন্ড বাক্যে হোয়ার হি লিভস এখানেও নাউন ক্লজ হওয়ার কথা, এবং 3 নম্বর বাক্যে হোয়ার হি লিভস এখানেও নাউন ক্লজ হওয়ার কথা। কারণ আমি তো নতুন কোনো বাক্য লিখিনি, হোয়ার হি লিভস একই বাক্য 3 জায়গায় লিখেছি। কিন্তু দুঃখের বিষয় 1 নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ, 2 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। 1 নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ, 2 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমি কি বোঝাতে পারলাম? 1 নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ, 2 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, 3 নাম্বারটা হচ্ছে কি বলেন তো অ্যাডভার্ব ক্লজ। এরপরে নিচে একটা কথা লিখতে হবে, সুতরাং সুতরাং ক্লজ মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। এই 3টা এক্সাম্পল লেখার উদ্দেশ্য এটাই। যদি হোয়ার হি লিভস এটা যদি অ্যাডভার্ব ক্লজ হয়, তাহলে তো সবগুলো অ্যাডভার্ব ক্লজ হওয়ার কথা ছিল। নিচে লিখবেন সুতরাং, সুতরাং ক্লজ কখনোই মুখস্থ করা যাবে না, অবশ্যই বুঝতে হবে ফাংশন অনুসারে। অবশ্যই বুঝতে হবে ফাংশন অনুসারে। অবশ্যই বুঝতে হবে ফাংশন অনুসারে। এই লেখা শেষ হলে আমরা ডান লিখব। ভালোবাসার যে ডাল দড়ি, সেই ডালেতেই নাই রে ঠাই, প্রেম প্রীতি ভালোবাসা আমার ভাগ্যে নাই, প্রেম প্রীতি ভালোবাসা আমার ভাগ্যে নাই। ভালোবাসার যে ডাল ধরি, ভালোবাসার যে ডাল ধরি, সে ডালেতেই নাই রে ঠাই। CLAUC। এবার 3টা ক্লজ পড়াইতে আমি 3 5 15 মিনিট সময় নেব। কমন টপিকগুলো, ব্যতিক্রমগুলো আলোচনা করব না। 3টা ক্লজ পড়াইতে আমরা 3 5 15 মিনিট সময় নেব। কমনগুলা, ব্যতিক্রম কিছু আছে এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব না। 1 নাম্বার নাউন ক্লজ, নিচে সমান সমান দিয়ে লিখবেন। ওই যে একটা লাইন লিখছিলেন না, যেখানে যেখানে, এটা লিখতে পারবেন? যেখানে যেখানে, যেখানে যেখানে নাউন বসে, ঠিক সেখানে সেখানে, ঠিক সেখানে সেখানে নাউন ক্লজ বসে। নাউন ক্লজ বসে, দেখেন কেল্লাপথে, ঠিক সেখানে সেখানে নাউন ক্লজ বসে। এইবার প্রশ্ন হচ্ছে খাতায় লিখবেন পজিশন অফ নাউন ক্লজ, মানে যেখানে, আবার অথবা লিখতে পারেন যেখানে যেখানে নাউন ক্লজ বসতে পারে। তা আপনার না লিখলো, কারণ এই কথাটা লিখছেন আপনি, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। বলেছিলাম ফ্রেজ পড়ানোর সময়, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। আজকে এতটুকুই, যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। তা নাউন কোথায় বসে? 1 নাম্বার ভার্বের সাবজেক্ট হিসাবে।
ভার্ব এর সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে 1 নাম্বার। 2 নাম্বার, ভার্বের সাবজেক্ট হিসেবে, খুব মনোযোগ দিয়ে দেখেন। তাই ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। আবার ভার্বের সাবজেক্ট হিসেবে তাহলে কে বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। আবার ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? শোনা, নাউন ক্লজ বসতে পারে। 2 নাম্বার, ট্রানজিটিভ, TRANSITIV, ট্রানজিটিভ ভার্ব এর, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে গতকাল পড়াইছিলাম। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যেগুলোকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যেগুলোকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। 3 নাম্বার, এবার দেখেন প্রেপোজিশন, প্রেপোজিশন, পসেসিভ, ডিটারমিনার, ডিটারমিনার। দেখেন প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন, নাউন হয়। পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড কি হয়? নাউন হয়। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। তার মানে এদের পরে একটা মাত্র ক্লজ থাকলে কি হবে? সমান সমান নাউন ক্লজ, সমান সমান নাউন ক্লজ, সমান সমান কি বলেন তো? নাউন ক্লজ। আচ্ছা, এরপরে 4 নাম্বার লিখবেন, এরপরে 4 নাম্বার লিখবেন। 4 নাম্বার আমি উপর থেকে লিখবো। 4 নাম্বার লিখবেন, ওন্ডার। একটু 4 নাম্বার লিখবেন, ওন্ডার, আস্ক, এনকোয়ার, ওন্ডার, আস্ক, এনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, অ্যাডভাইস, অ্যাডভাইস। এটা ব্র্যাকেটে লিখবেন ডিরেক্ট অবজেক্ট হিসাবে, ডিরেক্ট অবজেক্ট হিসাবে, ডিরেক্ট অবজেক্ট হিসাবে। এই সবগুলো আমি আলোচনা করবো, জাস্ট আপনি জাস্ট লিখে রাখেন। 5 নাম্বার, 5 নাম্বার লিখবেন, 5 নাম্বার, 5 নাম্বার লিখবেন অ্যাপোজিশন, অফ নাউন বা প্রনাউন। এই হয়েছে 5টা জায়গা, এই হচ্ছে 5টা জায়গা। নাউনের টোটাল জায়গা কয়টা? 5টা। খুব মনোযোগ দিয়ে দেখেন। 1 নাম্বার, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসবে, নাউন, নাউন ক্লজ বসবে। তা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি, অবজেক্ট হিসেবে কি বসবে? নাউন ক্লজ বসবে। প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হবে? নাউন হয়। প্রেপোজিশনের পরে কিছু ওয়ার্ড থাকলে কি হয়? নাউন ফ্রেজ হয়। ক্লজ থাকলে কি হবে? নাউন ক্লজ হবে। পসেসিভের পরে ক্লজ থাকলে কি হবে? নাউন ক্লজ হবে। ডিটারমিনারের পরে ক্লজ থাকলে কি হবে? নাউন ক্লজ হবে। এখানে ডিরেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে। ডিরেক্ট অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট শিখাইছিলাম, মনে আছে? যেমন হি গেভ মি এ পেন, মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আ পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট হিসেবে কি বসে? যে কোনো অবজেক্ট হিসেবেই নাউন বসে। এই জন্য আমাদের ডিরেক্ট অবজেক্ট হিসেবে কি বসতে পারে? নাউন ক্লোজ বসতে পারে। তবে পার্টিকুলারলি কিছু ওয়ার্ড আছে, এনকোয়ার, আস্ক, ওন্ডার, ডিসকাস, অ্যাডভাইস, এই কয়টা ওয়ার্ডের পরে সাধারণত ব্যবহার করা হয়, এটা আমি বলবো। আচ্ছা, এরপরে লাস্টে অ্যাপোজিশন হিসাবে। এর ভিতরে এই 5 নাম্বারটা একটু কঠিন, এবং একটু লিখে রাখেন যে একটু একটু কঠিন, একটু কঠিন, বাকিগুলো সহজ। 5 নাম্বারটা একটু কঠিন, এটা লিখে রাখেন। 5 নাম্বারটা একটু কঠিন, 5 নাম্বারটা আমি আলোচনায় যাবো না, 5 নাম্বারটা আলোচনা যাবো না আমি। 5 নাম্বারটা চার, এই লেখাগুলো ডান লিখবো আমরা দ্রুত। 5D লিখবো দ্রুত, 5D লিখবো। লিখবো। ওকে, এইবার 2 নাম্বার লিখবো।
2 নাম্বার লিখবে অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ লিখবো নাউন অথবা প্রোনাউন প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। যখন নাউন বা প্রোনাউনের পরে যখন ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তখন এটার নাম হবে অ্যাডজেটিভ ক্লজ। এটা 1 মিনিট লাগছে আপনার, 30 সেকেন্ডও লাগেনি। অ্যাডজেটিভ ক্লজ কি করে হয় আমি দেখানোর চেষ্টা করব। অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ নাউন বা প্রোনাউন প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ সমান সমান অ্যাডজেটিভ ক্লজ। আমরা এতটুকু আগে আলোচনা করি, দেখা যাক এটা একটু লেখা শেষ হলো মনে হয়। এবার আমরা আলোচনা করব। দেখেন আচ্ছা হ্যাঁ, আরেকটা বাকি আছে রে, আমি ভুলে গেছি। নাউন ক্লজের জায়গায় আরেকটা ওই যে কমপ্লিমেন্ট হিসেবে লেখাইছিলাম, যে কমপ্লিমেন্ট হিসাবে নাউনের 7 নাম্বারে লিখে রাখেন, 6 নাম্বারে লিখে রাখেন কমপ্লিমেন্ট হিসাবে। আমি এটা ভুলে গেছি, কমপ্লিমেন্ট হিসাবে এটা আমি ভুলে গেছি, কমপ্লিমেন্ট হিসাবে এটা আমি ভুলে গেছি, কমপ্লিমেন্ট হিসেবে এটা আমি ভুলে গেছি, এটা একটু লিখে রাখবেন। কমপ্লিমেন্ট হিসেবে এটা আমি ভুলে গেছি। আচ্ছা এবার প্রশ্ন করেন, দেখেন এদিক তাকান। কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার কত? 23। দেখেন হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। দেখেন এই বাক্যের ভার্ব কোনটা বলেন তো? এই যে ইজ, অথবা সম্পূর্ণটা বলা যায় ইজ নট নোন। এখন ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। যেখানে নাউন বসে সেখানে নাউন ক্লজ বসতে পারে, বসতে পারে। এই জন্য হোয়ার হি ওয়াজ বর্ন এই টোটালটার নাম হচ্ছে নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? ক্লজ কেন হয়েছে? এই যে হি সাবজেক্ট, ওয়াজ বর্ন হচ্ছে ভার্ব, এই যে ক্লজ মার্কার যুক্ত আছে, ক্লজ মার্কার যুক্ত থাকলে সেটা কি হয়? ডিপেন্ডেন্ট ক্লজ হয়। আর ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে নাউন ক্লজ বসতে পারে। দ্যাট ইজ হচ্ছে আমাদের এইটা নাউন ক্লজ। আরেকটা এক্সাম্পল বলবেন, দেখেন না বোঝা পর্যন্ত চলবে, এটা টেনশন নেই। 24 নাম্বার, হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে ভার্ব কোনটা? ইম্পর্টেন্ট। ভার্ব কোনটা বলেন তো? ইম্পর্টেন্ট। এবার দেখেন ভার্বের পূর্বে যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে ওটা নাউন ক্লজ। ভার্বের পূর্বে যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে ওটা নাউন ক্লজ। আবার মনে রাখতে হবে নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। 6টা নিয়ম লেখছেন তাই তো? 6টা নিয়মের জায়গায় 6টা নিয়মের নিচে লিখবেন নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। ওই যে নাউন ফ্রেজকে যেমন ইট দ্বারা রিপ্লেস করা গেছে, ঠিক তেমনি নাউন ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। এবার বাদ দেন, এটাকে টোটালটা আমরা কেটে দিলাম। এবার এটা লেখা যায় না, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট দ্বারা রিপ্লেস করা যায়। ইট ইজ ইম্পর্টেন্ট, ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যায় সুতরাং এটা নাউন ক্লজ। এটা বাদ দেন, এটা কেটে দেন। দেখেন ইট ইজ নট নোন, এটা পরিচিত নয়, ইট দ্বারা রিপ্লেস করা যায়। ইট দ্বারা রিপ্লেস করা গেলে কি? নাউন ক্লজ। দেখেন 25 নাম্বার কোশ্চেন, 25 নাম্বার কোশ্চেন, আই নো আমি জানি, দ্যাট হি ইজ থট বকরস করা কিচ্ছু দরকার নাই। এই যে আই নো এর ইট বসায় দেন, আই নো ইট, আমি ইহা জানি। ইট দ্বারা রিপ্লেস করা যায়? করা যায়। যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তখন ওই ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। তা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যদি কোনো ক্লজ থাকে তখন সেটা কোন ক্লজ হয়? নাউন ক্লজ হয়। এই জন্য সঠিক আনসার কোনটা বলেন তো? নাউন ক্লজ। এগেইন আবার 26 নাম্বার, 26 নাম্বার, আই ডোন্ট নো আমি জানি না। নো ভার্ব, আই ডোন্ট নো ইট আমি ইহা জানি না, ইট দ্বারা রিপ্লেস করা গেছে। তাহলে নো ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন ক্লজ বসতে পারে। বুঝবেন না মানে আপনি বুঝতে বাধ্য, আপনি বুঝবেন না মানে আপনি বুঝতে বাধ্য, আপনি বুঝবেন না মানে আপনি বুঝতে বাধ্য। এবার দেখেন, এবার দেখেন হি আস্কড মি, এদিক তাকান। 30 নাম্বার কোশ্চেনটা করবো, হি আস্কড মি, এদিক তাকান, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে দেখেন হি asked me a question,
এদিক তাকান, খুব মনোযোগ দিয়ে দেখেন। হি আস্কড মি এ কোশ্চেন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। হি সাবজেক্ট, আস্ক হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব। কিছু কিছু ভার্ব আছে দুইটা ভার্ব নেয়, কিছু কিছু ভার্ব আছে দুইটা সাবজেক্ট নেয়, সরি দুইটা অবজেক্ট নেয়। আস্কড মি, মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা অবজেক্ট। কোশ্চেন, সে আমাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? কোশ্চেন জিজ্ঞেস করলো। সে আমাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? কোশ্চেন জিজ্ঞেস করলো। দ্যাট ইজ হোয়াই এই যে দেখেন এ কোশ্চেন, এটা কি? নাউন। তার মানে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসতে পারে। ঠিক একই কোশ্চেনটা হচ্ছে এটা। দেখেন হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো হোয়েদার আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারবো কিনা। তো সে আমাকে কি জিজ্ঞেস করলো বলেন তো? সে আমাকে জিজ্ঞেস করলো এবং কি জিজ্ঞেস করলো? এই যে দিকটা কান, এটা অনেকে ভুল করবে যে এই যে প্রোনাউনের পরে আছে ডাব্লিউএস ওয়ার্ড, প্রোনাউনের পরে আছে আমাদের কনজাংশন, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। বিষয়টা এরকম না, প্রোনাউনের পরে না। এখানে আমাদের কি দেখতে হবে যে আমাদের এখানে দুইটি অবজেক্ট, ডাইট্রানজিটিভ ভার্ব, দুইটি অবজেক্ট। ডাইট্রানজিটিভ ভার্ব মানে কি দুইটা অবজেক্ট নিতে পারবে। হি আস্কড মি এ কোশ্চেন, এইভাবে মনে রাখবেন, হি আস্কড মি এ কোশ্চেন। আরেকটা কথা সহজ বলে দেই, ওই যে চারটা ভার্ব লিখছিলাম, ওন্ডার, আস্ক, ডিসকাস, এরপর হচ্ছে আপনার কি বলেন তো, ওন্ডার, আস্ক, ডিসকাস, থিং মানে হয়, তারপরে কি অ্যাডভাইস। এদের পরে যদি কোনো ক্লজ থাকে তখন সেটা নাউন ক্লজ। এটা হচ্ছে সবচেয়ে সহজ হয়। 31 নাম্বার সেম কোশ্চেন, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। দেখেন হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। এটা অবজেক্টের পরে আছে, এই অবজেক্ট প্রোনাউনের পরে আছে, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ না। অবজেক্টের পরে আছে, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ না। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত নাউন ক্লজ, নাউনের পরে থাকে। প্রোনাউন থাকতে পারে, তবে সাধারণত নাউনের পরে থাকে। আমাদের হি আস্কড মি এ কোশ্চেন, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, এ কোশ্চেনটা কি? নাউন। তো এই টোটালটার পরিবর্তে আপনার এই ব্যবহার করেন, টোটালটার পরিবর্তে আপনি এ বয় ব্যবহার করেন, এ বুক ব্যবহার করেন, হিয়া এ কোশ্চেন ব্যবহার করেন। হি আস্কড মি এ কোশ্চেন। যেহেতু আস্ক ভার্ব দুইটা অবজেক্ট গ্রহণ করে, এটা হচ্ছে একটা অবজেক্ট, আর এই টোটাল হচ্ছে আরেকটা অবজেক্ট। বোঝাতে পারলাম? চলেন আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। অ্যাডজেক্টিভ ক্লজ, দেখেন আপনার কি ঘটনা ঘটছে অ্যাডজেক্টিভ ক্লজে কোনো আলোচনা নাই, কোনো জাস্ট একটু দেখবেন অ্যাডজেক্টিভ ক্লজ, 1 মিনিট। অ্যাডজেক্টিভ ক্লজে সাধারণত প্রোনাউন থাকে না, পরীক্ষায় এখন পর্যন্ত প্রোনাউন আমি পাইনি, কিন্তু বলে দিছি আমি। হ্যাঁ, এদিক দেখেন, 1 নাম্বার, আই ডোন্ট লাইক দ্য পিপল। দেখেন এই যে দ্য পিপল, আমরা কি বলছি? নাউন বা প্রোনাউনের পরে, আপনি ভুলে যান আপাতত প্রোনাউন, শুধু নাউন মনে রাখেন। নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে তখন সেটা কোন ক্লজ হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে হু আর আনটাইটলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেকেন্ড, দিস ইজ দ্য পেন, এই যে দ্য পেনটা কি? নাউন, নাউনের পরে ক্লজ আছে, তার মানে এটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ ক্লজ। পরবর্তী দেখেন 3 নাম্বার কোশ্চেন নাম্বার 3, দ্য হাউস, নাউন, নাউনের পরে একটা ক্লজ আছে, দ্য হাউস, নাউনের পরে একটা ক্লজ আছে, সেটা কি আসবে বলেন তো? অ্যাডজেক্টিভ ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা মানে হোয়ার উজ্জ আছে, দ্য হাউস হোয়ার আই লিভ, এখানে হোয়ারটা উজ্জ আছে, এটা বুঝে নিতে হবে। হোয়ারটা এখানে উজ্জ আছে, আমাদের সাবঅর্ডিনেট ক্লজ তো সব ডিপেন্ডেন্ট ক্লজ হয়, হোয়ারটা উজ্জ আছে। দ্য হাউস হোয়ার আই লিভ ইন বিলং টু মাই ফাদার। আমি বুঝতে পারলাম? তাহলে যেহেতু নাউনের পরে আছে, তার মানে নেগেটিভ ক্লজ। আবার চিন্তা করেন 4 নাম্বার কোশ্চেন, দ্য গার্ল, নাউন, নাউনের পরে ক্লজ আছে, তার মানে কি বলেন তো? অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য নিউজ, এটা একটু ঝামেলা আছে, অ্যাপোজিটিভ নিয়ে, এটা আমরা পরে দেখব। 6 নাম্বার কোশ্চেন, আই রিমেম্বার দ্য প্লেসটা কি? নাউন, নাউনের পরে কি আছে? অ্যাডজেক্টিভ ক্লজ। 7 নাম্বার, কোশ্চেন নাম্বার 7, আই নো দ্য বয়টা নাউন, নাউনের পরে ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য রিজনটা নাউন, নাউনের পরে ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য নিউজটা আমরা বাদ দিচ্ছি আপাতত। আচ্ছা, এরপর 11 নাম্বার কোশ্চেন, দ্য বুক হুইচ ইউ গেভ মি, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিলেটিভ ক্লজ বলা হয়, অ্যাডজেক্টিভ ক্লজটাকে নন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যতটুকু আমরা আলোচনা করেছি নাউন ক্লজের, টোটাল আমরা আলোচনা করেছি, আমাদের 2টা নিয়ম বাদ দিছি। একটা হচ্ছে আমাদের কোন ক্লজ, একটা হচ্ছে আমাদের খুব সম্ভবত, হ্যাঁ,
অ্যাপোজিট হিসাবে নাউন ক্লজ বসে, এটা আমরা বাদ দিছি, এটা আমরা ক্লাসের শেষে পড়বো। ওই যে দা নিউজ বাদ দিলাম, তো এটা নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজটা ক্লিয়ার কিনা, যতটুকু আমি পড়াইছি এতটুকু ক্লিয়ার কিনা। সিটিং হ্যাপিলি, দা চিকিং সিটিং হ্যাপিলি, হ্যাঁ এটা আমরা ক্লাসের শেষে আলোচনা করব। আধুনিক গ্রামার অনুসারে ফ্রেজকে ক্লজ বলা হয়, আমরা আলোচনা করবো, টেনশন নেই। যতটুকু আলোচনা করছি এতটুকু বুঝছেন কিনা, বেশি বোঝার কোনো দরকার নেই, আগামী ক্লাসে সবটা বুঝে যাবেন। আমি সবটুকু আলোচনা করিনি। হ্যাঁ, অ্যাপোজিশন আমি পড়াই না, আমি যতটুকু পড়াইছি এতটুকু দেখেন, বুঝছেন কিনা, আমি যতটুকু পড়াইছি এতটুকু ক্লিয়ার। রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ সেম, ভাই আমি বলছি যতটুকু পড়াইছি। আমি কি পড়াইছি রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ সেম? আমি তো এই কথাটা বলিনি এখনো, আমি যখন বলবো তখন বলতে পারবো। এনাফ, হ্যাঁ আজকে যতটুকু পড়াইছি এতটুকু থাকুক। আগামী ক্লাসে অ্যাডজেক্টিভ ক্লজের, নাউন ক্লজের দুইটা নিয়ম এবং অ্যাডভার্ব ক্লজটা, এবং আরো একটু প্রাসঙ্গিক কথাবার্তা আছে, কিছু ব্যতিক্রম আছে, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। খুবই কঠিন টপিক, কিন্তু আপনি ইজিলি বুঝতে পারছেন। কিন্তু একটু বলেন তো সত্য করে, মানে আদৌ কি আপনার কাছে ক্লজটা যেই রকম জুজুর ভয় কঠিন মানে কঠিন জিনিস, আপনার কাছে ঠিক এরকম কঠিন লাগছে? আমার কাছে মনে হয় না। যে আপনার কাছে এতটা কঠিন লাগার কথা। আমি ঠিক এমন ভাবে সাজায় গুছিয়ে পড়ানোর আমি চেষ্টা করছি। আমি একটু বলেন তো যে ক্লজ কি কঠিন লাগছে কিনা। আজকের মতো ক্লাস শেষ, আগামীকাল রাত 10টায় হচ্ছে আমাদের এটার উপর সেকেন্ড ক্লাস, তাহলে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ও সরি, 9টায়, হ্যাঁ 9টায়। একটু বলেন তো যে কঠিন লাগছে, একটু বলেন তো, মানে একটু একটু দেখি কঠিন লাগছে কি? সহজ মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। ওকে, সহজ লাগছে আলহামদুলিল্লাহ। এই যে ওকে, অনেক সহজ লাগছে আলহামদুলিল্লাহ। কালকে যখন এটার সেকেন্ড ক্লাসটা আমি করতে পারবো, সেকেন্ড ক্লাসটা যখন আমি করবো, তখন বিলিভ করেন আপনার ক্লজ নিয়ে কখনো আর কোনোদিনও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু আমি একটা ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু আপনার বুঝতে অনেক সমস্যা হবে। আমার দরকার নেই, আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে পূর্ণাঙ্গভাবে বোঝানো। ক্লাস বেশি লাগুক, কোনো সমস্যা নেই। এই যে সবার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, একদম হ্যাঁ একদম, আমি সবার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলে দিলাম। আল্লাহ কবুল করুক আমাদেরকে। আজকে এই পর্যন্তই, টাটা, লাভ ইউ, সোনা অল।